নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের জ্ঞান দিগন্ত ইউটিউব চ্যানেলে। আজকে আমরা 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেই প্রশ্নগুলি প্রতি বছর পরীক্ষাতে আসছে। তো চলো সরাসরি প্রশ্নের দিকে যাওয়া যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, দৌড়ানোর সময় আমরা জোরে শ্বাস নিই কেন? সঠিক উত্তরটি হচ্ছে, দৌড়ানোর সময় আমাদের শরীরের পেশিগুলো অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে, ফলে সাধারণ সময়ের চেয়ে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। এই বাড়তি শক্তি তৈরি করতে কোষে প্রচুর অক্সিজেনের দরকার পড়ে। সেই অক্সিজেনের ঘাটতি মেটাতে ফুসফুস দ্রুত কাজ করা শুরু করে, তাই আমরা জোরে জোরে শ্বাস নিই। পরবর্তী প্রশ্ন, দিন-রাত হওয়ার কারণ কি? পৃথিবীর আহ্নিক গতির কারণে দিন ও রাত হয়। পৃথিবী নিজের অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্বে অবিরাম ঘুরছে। ঘোরার সময় পৃথিবীর যে অংশ সূর্যের সামনে আসে সেখানে সূর্যালোক পড়ার কারণে দিন হয়, এবং ঠিক তার বিপরীত অংশে আলো পৌঁছয় না বলে সেখানে ছায়া অর্থাৎ রাত হয়। পরবর্তী প্রশ্ন, পাখিরা দীর্ঘক্ষণ আকাশে ওড়ে কিভাবে? সঠিক উত্তরটি হচ্ছে, পাখিদের শরীরে হালকা ও ফাঁপা হাড় থাকে এবং ডানার শক্ত পেশি থাকে, যা তাদের উড়তে সাহায্য করে। এছাড়া পাখিদের শরীরের ভেতরে ফুসফুসের সাথে বাতাস ভরা 9টি বায়ুথলি থাকে। এই বায়ুথলিগুলো বাতাস দিয়ে পূর্ণ করে নিলে তাদের শরীর অনেক হালকা হয়ে যায়, যার ফলে তারা দীর্ঘক্ষণ আকাশে ডানা না ঝাপটেও ভেসে থাকতে পারে। পরবর্তী প্রশ্ন দেখব, জলসেচের প্রয়োজনীয়তা কি? কৃষি জমিতে ফসলের স্বাভাবিক বৃদ্ধি ও ভালো ফলনের জন্য কৃত্রিম উপায়ে জল দেওয়াকে জলসেচ বলে। এর প্রয়োজনীয়তা হলো, বৃষ্টিপাতের অভাব বা খরা দেখা দিলে ফসলের গোড়ায় জলের যোগান বজায় রাখা, মাটির আর্দ্রতা ধরে রেখে উদ্ভিদের খাদ্য তৈরিতে সাহায্য করা। আকাশে কিভাবে মেঘ তৈরি হয়? সূর্যের তাপে নদী, নালা, খাল, বিল ও সমুদ্রের জল বাষ্পীভূত হয়ে হালকা বাতাসে ওপরের দিকে উঠে যায়। ওপরের বায়ুমণ্ডলের তাপমাত্রা কম থাকায় সেই জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ধূলিকণাকে আশ্রয় করে ছোট ছোট জলকণায় পরিণত হয়। এই অসংখ্য ভাসমান জলকণার সমষ্টি একত্রে আকাশে মেঘ হিসেবে সৃষ্টি হয়। পরবর্তী প্রশ্ন, কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা কি কি সুবিধা পাচ্ছি? কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা নানান রকম সুবিধা পেয়ে থাকি, যেমন মোবাইল ফোন, ইন্টারনেট ও টেলিভিশন সম্প্রচার এবং যোগাযোগ ব্যবস্থা সচল রাখা, আবহাওয়ার পূর্বাভাস যেমন ঝড় বৃষ্টি বা সাইক্লোনের আগাম খবর, মহাকাশ গবেষণা এবং পৃথিবীর মানচিত্র তৈরিতে সাহায্য করা। পরবর্তী প্রশ্ন দেখব, উদ্ভিদ কিভাবে খাবার তৈরি করে? সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে পাতার ক্লোরোফিলের সাহায্যে মূল দিয়ে শোষিত জল এবং বায়ু থেকে নেওয়া কার্বন ডাই অক্সাইড গ্যাসের রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে নিজেদের খাবার, গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এই সামগ্রিক প্রক্রিয়াকে বলা হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়া। পরবর্তী প্রশ্ন দেখব, মাটি দূষিত হয় কি কিভাবে? মাটি প্রধানত নিম্নলিখিত কারণে দূষিত হয়। কৃষিকাজে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে প্লাস্টিক, পলিথিন ও কাচের মতো অভঙ্গুর বর্জ্য পদার্থ মাটিতে ফেললে, কলকারখানার বিষাক্ত রাসায়নিক তরল ও বর্জ্য মাটিতে মিশলে, যত্রতত্র আবর্জনা ফেলা এবং নোংরা জল জমতে দিলে ইত্যাদি কারণে মাটি দূষিত হয়। পরবর্তী প্রশ্ন, পরিবেশে গাছের কি কি উপকারিতা রয়েছে সেগুলি ব্যাখ্যা করো। পরিবেশে গাছের প্রধান উপকারিতা হলো, গাছ বাতাস থেকে ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রহণ করে এবং আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন গ্যাস বাতাসে ছাড়ে। গাছ বায়ুমণ্ডলকে ঠান্ডা রাখে এবং মেঘ ও বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। গাছের শিকড় মাটিকে শক্ত করে আঁকড়ে ধরে রাখে, যার ফলে ঝড় বৃষ্টিতে মাটি ক্ষয় হওয়া বা ধুয়ে যাওয়া রোধ হয়। পরবর্তী প্রশ্ন দেখব, অমাবস্যা ও পূর্ণিমা কাকে বলে? পূর্ণিমা চাঁদের আবর্তনের ফলে যে রাতে পৃথিবী থেকে চাঁদের সম্পূর্ণ আলোকিত গোল অংশটি গোল থালার মতো দেখা যায়, সেই রাতকে পূর্ণিমা বলে। অমাবস্যা চাঁদের আবর্তনের কারণে যে রাতে চাঁদের আলোকিত অংশটি সম্পূর্ণভাবে পৃথিবীর বিপরীত দিকে থাকে এবং পৃথিবী থেকে চাঁদকে একেবারেই দেখা যায় না, সেই রাতকে অমাবস্যা বলে। পরবর্তী প্রশ্ন দেখব, ডোকরা শিল্প কি?
কোথায় কোথায় তাঁত শিল্প বিখ্যাত? ডোকরা শিল্প হচ্ছে মোম ও ধুনোর ছাঁচে গলানো পিতল বা কাঁসা ঢেলে হিন্দু পৌরাণিক দেবদেবী, আদিবাসী মূর্তি, পশু পাখি এবং বিভিন্ন ঘর সাজানোর জিনিস তৈরি করার প্রাচীন পদ্ধতিকে ডোকরা শিল্প বলে। তাঁত শিল্পের বিখ্যাত স্থান হচ্ছে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শান্তিপুর ও নবদ্বীপ, পূর্ব বর্ধমান জেলার কালনা ও ধাদ্রিগ্রাম এবং হুগলি জেলার শ্রীরামপুর তাঁত শিল্পের জন্য অত্যন্ত বিখ্যাত। পরবর্তী প্রশ্ন দেখব, মেঘ কিভাবে সৃষ্টি হয়, কোন কোন কাজে জল ব্যবহার করা হয়? মেঘ তৈরি সূর্যের উত্তাপে নদী, নালা, খাল, বিল ও সমুদ্রের জল বাষ্প হয়ে ওপরে উঠে যায়। ওপরের বাতাস ঠান্ডা হওয়ায় সেই বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণাকে আশ্রয় করে ছোট ছোট জলকণায় পরিণত হয়। এই ভাসমান জলকণাগুলি একসঙ্গে মিলে মেঘ তৈরি হয়। পরবর্তী প্রশ্ন দেখব, সুষম আহার কাকে বলে? 4 ধরনের খাবারের নাম লেখো। সুষম আহার যে আহারে বা খাদ্যে শরীরের পুষ্টি, বৃদ্ধি এবং শক্তির জন্য প্রয়োজনীয় সবকটি উপাদান যেমন শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ ও জল নির্দিষ্ট বা সঠিক পরিমাণে থাকে তাকে সুষম আহার বলে। 4 ধরনের খাবার হয়। একটা হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য যেমন ভাত, রুটি। প্রোটিন জাতীয় খাদ্য যেমন ডাল, দুধ, ডিম। ফ্যাট জাতীয় বা স্নেহ জাতীয় পদার্থ যেমন তেল, ঘি। ভিটামিন বা খনিজ লবণের উৎস যেমন টাটকা সবজি ও ফল। পাখিরা দীর্ঘক্ষণ আকাশে ওড়ে কিভাবে? ও মরিশাসের ডোডো পাখি হারিয়ে গেল কেন? পাখিদের ওড়ার কারণ হচ্ছে পাখিদের ডানা দুটি শক্তিশালী পেশি দিয়ে ডানার হাড়ের সাথে যুক্ত থাকে, যা ডানা ঝাপটাতে তাদের সাহায্য করে। এছাড়া পাখিদের শরীর নৌকোর মতো হালকা ও বায়ুথলিতে ভরা থাকে, যা তাদের অনায়াসে দীর্ঘক্ষণ আকাশে ভেসে থাকতে বা উড়তে সাহায্য করে। এখন ডোডো পাখি হারিয়ে যাওয়ার কারণ কি? মরিশাস দ্বীপে মানুষ বসতি স্থাপন করার পর তারা নির্বিচারে ডোডো পাখিদের শিকার করতে শুরু করে। পাশাপাশি মানুষের সাথে আসা কুকুর, বিড়াল ও শূকররা ডোডো পাখিদের ডিম ও ছানা খেয়ে ধ্বংস করে দেয়। ডোডো পাখিরা উড়তে পারতো না বলে নিজেদের আত্মরক্ষা তারা করতে পারেনি এবং ধীরে ধীরে পৃথিবী থেকে সম্পূর্ণ বিলুপ্ত বা হারিয়ে যায়। পরবর্তী প্রশ্ন দেখব, খেলাধুলা করার প্রয়োজনীয়তা কি? শরীর শক্তপোক্ত হয়, হাত পায়ের হাড় ও পেশি মজবুত হয়, শরীর চটপটে থাকে, অসুখ বিসুখ কম হয়, নিয়মিত খেললে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, মন ভালো থাকে, পড়াশোনার ক্লান্তি দূর হয় এবং মন হাসি খুশি থাকে। মিলেমিশে থাকা শেখায়, বন্ধুদের সাথে একসাথে খেললে সবার সাথে মিলেমিশে কাজ করার অভ্যাস তৈরি হয়। পরবর্তী প্রশ্ন দেখব, প্যাকেট করা খাবার খেলে কি কি হতে পারে? চিপস, কুরকুরে, নুডলস বা বার্গারের মতন প্যাকেটের খাবারে ভালো গুণ কম থাকে কিন্তু ক্ষতিকর জিনিস বেশি থাকে। এগুলো বেশি খেলে ওজন বেড়ে যায়, শরীর মোটা হওয়া শুরু হয়ে যায় ও অলসতা আসে, পেটের সমস্যা হয়। এই খাবারে অতিরিক্ত নুন ও কেমিক্যাল থাকায় কম বয়সেই হার্ট ও লিভার এবং রক্তচাপের সমস্যা হতে পারে। পরবর্তী প্রশ্ন দেখব, খাবার থেকে আমরা কিভাবে শক্তি পাই? আমরা যা খাই শরীর সেটাকে সরাসরি ব্যবহার করতে পারে না। প্রথমে আমাদের পেট সেই খাবারকে হজম করে এবং একদম তরল ও সরল উপাদানে বদলে দেয়। এরপর সেই উপাদান রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে। সবশেষে আমরা শ্বাসের সাথে যে অক্সিজেন নিই তা ওই খাবারের উপাদানের সাথে মিশে শক্তি তৈরি করে। এই শক্তি দিয়েই আমরা হাঁটা চলা ও কাজ করি। পরবর্তী প্রশ্ন দেখব, ফুসফুস বা শ্বাসনালীর রোগ কেন হয়? নোংরা বাতাস, ধোঁয়া, ধুলোবালি এবং গাড়ির বিষাক্ত বাতাস নাক দিয়ে ফুসফুসে ঢুকলে রোগ হয়। বাতাসে ভেসে বেড়ানো ভাইরাস বা ব্যাকটেরিয়া শরীরে ঢুকলে সর্দি, কাশি বা নিউমোনিয়া হয়। তামাক সেবন করলে তার ধোঁয়া ফুসফুসকে সরাসরি নষ্ট করে দেয়। ঘরের ঝুল বা ধুলোবালির কারণে অনেকের শ্বাসকষ্ট বা হাঁপানি হয়। পরবর্তী প্রশ্ন দেখব, তাড়াহুড়ো করে খাবার খেলে বিষম কেন লাগে? আমাদের গলার ভেতরে দুটি নল পাশাপাশি থাকে, একটি খাবার যাওয়ার জন্য খাদ্যনালী, অন্যটি শ্বাস নেওয়ার জন্য শ্বাসনালী। শ্বাসনালীর মুখে একটা ছোট্ট ঢাকনা থাকে। আমরা যখন খাবার গিলি ঢাকনাটি শ্বাসনালীকে বন্ধ করে দেয় যাতে খাবার ভুল জায়গায় না যায়। কিন্তু তাড়াহুড়ো করে বা কথা বলতে বলতে খেলে ওই ঢাকনাটি ঠিকভাবে বন্ধ হতে পারে না।
ফলে খাবারের টুকরো ভুলে শ্বাসনালীতে ঢুকে পড়ে। তখনই শরীর সেটাকে ধাক্কা দিয়ে বের করার চেষ্টা করে আর আমাদের বিষম লাগে বা কাশি ওঠে। পরবর্তী প্রশ্ন দেখব, কেন্ন ছুলেই গোল হয়ে যায় কিন্তু টিকটিকি হয় না কেন? কেন্নর শরীর খুব নরম এবং স্প্রিং এর মতো নমনীয়। এদের কামড়ানোর দাঁত বা বাঁচার মতো নখ নেই, তাই কেউ ছুলেই এরা নিজেদের নরম পেটটাকে বাঁচাতে গোল চাকার মতো গুটিয়ে নেয়, যাতে ওপরের শক্ত খোলসটা বাইরে থাকে। কিন্তু টিকটিকির পিঠে শক্ত হাড় আছে, তাই এরা কেন্নর মতন গোল হতে পারে না। এদের বাঁচার উপায় আলাদা, বিপদ এলে এরা খুব দ্রুত ছুটে পালিয়ে যায়। পরবর্তী প্রশ্ন দেখব, কাচের গ্লাসে বরফ রাখলে কিছু সময় পরে গ্লাসের বাইরে জলের ফোঁটা জমে কেন? গ্লাসের ভেতরের জল কিন্তু গলে বাইরে আসে না। আসল কারণ হলো আমাদের চারপাশের বাতাসে সবসময় অদৃশ্য জলীয় বাষ্প ঘুরে বেড়ায়, যা আমরা খালি চোখে দেখতে পাই না। গ্লাসে বরফ রাখলে গ্লাসের গা খুব ঠান্ডা হয়ে যায়। বাইরের বাতাস যখন ওই ঠান্ডা গ্লাসের গায়ে ছোঁয়, তখন বাতাসের সেই অদৃশ্য জলীয় বাষ্প ঠান্ডা হয়ে জলের ফোঁটায় পরিণত হয়, ঠিক যেমন শীতকালের সকালে ঘাসের ওপর শিশির জমে। পরবর্তী প্রশ্ন দেখব, রেল লাইনের মাঝে ফাঁক রাখা কেন হয়? গরমের দিনে তাপমাত্রা বৃদ্ধি পেলে বা ট্রেনের চাকার ঘর্ষণের ফলে লোহার রেল লাইন প্রসারিত বা লম্বা হয়ে যায়। যদি এই ফাঁক না রাখা হতো, তবে লাইন প্রসারিত হওয়ার জায়গা পেত না এবং রেল লাইন বেঁকে গিয়ে মারাত্মক ট্রেন দুর্ঘটনা ঘটতে পারত। এই ফাঁক বা গ্যাপ লাইনের প্রসারণের জন্য পর্যাপ্ত জায়গা দেয় এবং লাইনকে সোজা রাখতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন দেখব, মরুভূমিতে দিনের বেলা প্রচন্ড গরম এবং রাতে প্রচন্ড ঠান্ডা থাকে কেন? এর মূল কারণ হচ্ছে বালির একটি বিশেষ ভৌত ধর্ম আছে। বালি খুব দ্রুত তাপ গ্রহণ করে এবং খুব দ্রুত তাপ বর্জনও করে। দিনের বেলা সূর্যের আলোয় বালি খুব তাড়াতাড়ি গরম হয়ে চারপাশের বাতাসকে উত্তপ্ত করে তোলে, কিন্তু সূর্যাস্তের পর বালি তার ধরে রাখা সমস্ত তাপ মহাশূন্যে দ্রুত বিকিরণ করে দেয়। মরুভূমির আকাশ সাধারণত মেঘমুক্ত থাকায় এই তাপ আটকে না থেকে সরাসরি ওপরে চলে যায়, ফলে রাতে তাপমাত্রা দ্রুত কমে গিয়ে তীব্র ঠান্ডা অনুভূত হয়। তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভিডিও এবং আপনারা যদি এই নোটসগুলি পিডিএফ আকারে চান, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।